সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অহনা কুঞ্জ চৌধুরী অফিসে বসে আছে। বিষণ্ণ মনে অন্ধকারাচ্ছন্ন নির্ভীক ব্যক্তিত্বর মানুষটা কেন জানি আজ ভাবনায় মশগুল। অহনা কুঞ্জ চৌধুরীর পাশেই তার পিএ পলাশ দাঁড়িয়ে আছে, চোখে মুখে হাজারো চিন্তার ছাপ বয়স্ক লোকটার। তখনই ঠকঠক পদধ্বনিতে অফিস রুম থেকে প্রবেশ করল মিঠি। এতক্ষণ ধরে নিজের মেকি আত্মবিশ্বাসটুকু অহর্নিশ ধরে রাখলেও সিঁড়ি বেয়ে দোতলার থেকে নিচে পা রাখতে না রাখতেই ভেতরের সব আত্মবিশ্বাস যেন কর্পূরের ন্যায় উবে গেল কোথাও মিঠির। বুকের ভেতরে জমে থাকা নিদারুণ আতঙ্ক আর দ্বিধাগ্রস্ততাটুকু এক পাশে সরিয়ে ভীত হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনের দিকে এগিয়ে যেতেই এসে পড়ল অফিস রুমে। সহসা এগিয়ে যায় মেয়ের দিকে। মায়ের দিকে লক্ষ্য করতেই বরাবরের মতো পরনে দামি শাড়ি, সঙ্গে ফুল হাতার ব্লাউজ, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সাজসজ্জার মধ্যেই লুকিয়ে আছে কঠোরতা, তবে গভীর ভাবনায় বিভোর। মিঠি মনে মনে আওড়ায়, মাম্মামকে এত ডিস্টার্ব লাগছে কেন? মাম্মামের চোখে মুখে স্পষ্ট ক্ষুব্ধতা, দেখে বোঝা যাচ্ছে বিশেষ কোনো কারণে বেজায় জুড়ে আছে সে। মিঠির উপস্থিতি টের পেয়ে অহনা কুঞ্জ চৌধুরী সচকিত হয়ে চোখ তুলে তাকালো মিঠির দিকে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সূক্ষ্ম নজরে মিঠির দিকে তাকিয়ে কে জানে কি এমন পরখ করছে, যেন এক্ষুনি দু চোখ দিয়ে ভস্য করে দেবে মিঠিকে। মায়ের স্থিরতা অবলোকন করে চটজলদি মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণে নীরবতা ভাঙল মিঠি। মিঠি মায়ের নিকট মাথা নত রেখে সংকুচিত গলায় শুধালো, মাম্মা, দেখেছো আমায়? মিঠির করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতোই যেন অহনা কুঞ্জ চৌধুরীর মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। অহনা কুঞ্জ চৌধুরী চেয়ার ছেড়ে চট করে উঠে দাঁড়িয়ে মিঠির নিকট ধীরে ধীরে এগিয়ে প্রশ্নের প্রত্যুত্তরে না করে কপালে সূক্ষ্ম ভাঁজ এটি উল্টো শুধালো, না ডাকলে বুঝে আসতে না আমার কাছে? চোখ তুলে ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো মিঠি, যার অনুভূতিহীন শূন্য দৃষ্টি ইতিমধ্যে মিঠিতেই আবদ্ধ। ওপাশ থেকে গমগমে আওয়াজে পলাশ কিছু একটা বলতেই যাবে, তক্ষুনি হাতের ইশারায় তাকে বাঁধ সাধল অহনা কুঞ্জ চৌধুরী। মিঠি ফের মাথা নত করে বুকের ভেতর অনেকটা সাহস সঞ্চয় করে বলল, মাম্মা, চিনির কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছে। মায়ের এরকম খামখেয়ালি জবাব শুনে মিঠি আহত কণ্ঠে বলল, চিনির জন্য আমার চিন্তা হচ্ছে মাম্মা। বাক্যটা শেষ হতে না হতে ওর নাজুক কপলে অতর্কিত হামলে পড়ল মায়ের শক্ত হাতে চপেটাঘাত। আঘাতের প্রকোপ এতটাই তীব্র ছিল যে গোছানো পরিপাটি চুলগুলো নিমিষেই এলোমেলো হয়ে আছড়ে পড়ল মুখের ওপর। ব্যথায় টনটন করে উঠল নরম ত্বকের আবরণ। অবিশ্বাস্য দৃষ্টিপাত করে মায়ের দিকে সে তাকায়। ভয়ে তটস্থ তার মুখাবয়ব, চোখের কার্নিশে জড়ো হয়েছে এক ফোঁটা অশ্রুসিক্ত নোনা জল। মূর্তিমান নির্জীব অহনা কুঞ্জ চৌধুরী বিন্দু পরিমাণ টলল না তাতে, উল্টো ভয়ের তোরে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা মিঠির পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল, যখন চিনিকে রেখে দিনের পর দিন হেলসিঙ্কি শহরে পড়েছিলে, তখন তোমার এই চিন্তা কোথায় ছিল? তুমি কি জানতে চিনি অসুস্থ, সে তোমাকে ছাড়া এক পা চলতে পারে না? কার কাছে রেখে গিয়েছিলে? ওই জন্তুটার কাছে, যে সুযোগ পেলেই ছিঁড়ে খেতে চাইবে আমার মেয়েকে, যে আমার 10 বছরের মেয়েটাকে ছাড় দেয়নি, জেনে শুনে চিনিকে ফেলে রেখে যাওয়ার সাহস হলো কি করে তোমার? আনসার মি। অহনা কুঞ্জ চৌধুরী ক্রোধের তাড়নায় দাঁত দিয়ে দাঁত পিষে কথাগুলো বলল। মিঠি কেঁপে উঠল মায়ের এইরূপ হুঙ্কারে। মায়ের ভয়ে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল মেয়েটার, চোখে মুখে প্রবল আতঙ্কের ছাপ। পলাশ অহনা কুঞ্জকে আটকানোর জন্যই বলল, অহনা মামুনি, মিঠি নানু ভাই হয়তো বুঝতে পারেনি নিম্নয় আমাদের সঙ্গে এরকম একটা গেম খেলবে। কাকামণি, তুমি আমাকে কিছু বুঝাতে এসো না। ও কি ভুলে গেছে ও অহনা কুঞ্জ চৌধুরীর মেয়ে? কি করে পারলো চিনিকে রেখে চলে যেতে? অহনার কথাই বোঝা যাচ্ছে অধিক পরিমাণ ক্ষিপ্ত সে। রাগের উত্তাপে আজ যেন মিঠিকে ধ্বংস করে দেবে। মিঠি এত সময় নিশ্চুপ থাকলেও এবার যেন কান্নারত অবস্থায় ঠোঁট নাড়িয়ে কিছু সাহস শুকিয়ে কণ্ঠে আকুলতা টেনে বলল, মাম্মা, বিশ্বাস করো, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। আমি হেলিসিঙ্কিতে আমার ফ্রেন্ডের কাছে।
মিঠি কথা সম্পূর্ণ করার পূর্বেই অহনা কুঞ্জ চৌধুরী ফের দাঁতে দাঁত পিষল। ক্রোধান্বিত আওয়াজে চেঁচিয়ে শুধালো, তোমার ঘনিষ্ঠ ফ্রেন্ড বুঝি তিনহাম তায়েব? ফিনল্যান্ড থেকে তায়েব কুঞ্জ তোমার ফ্রেন্ড কানেকশন তো অনেক দূরে। এতই যদি তিনহাম তায়েবের প্রতি টান, তাহলে 8 বছর আগে বিয়ে কেন করে নিলে না তাকে? আমি সেদিন সম্পূর্ণ ডিসিশন নেওয়ার রাইট তোমাকে দিয়েছিলাম। তুমি ছোট ছিলে কিন্তু অবুঝ ছিলে না মিঠি। তুমি চাওনি বলেই তিনহামের সঙ্গে তোমার বিয়ে হয়নি। হলরুমে সকলের সামনে বলেছিলে তুমি তাইবকুঞ্জ বেলার পুত্রবধূ হতে চাও না। আমি যা সিদ্ধান্ত নেব তাকেই তুমি সহমত। তাহলে এখন নির্লজ্জের মতো অহনা কুঞ্জ চৌধুরীর মান সম্মান বিসর্জন দিয়ে তিহামের পিছনে পড়ে আছো কেন? চোখের সামনে নিশ্চিহ্ন করে দিতে চাইছিলে অহনা কুঞ্জ চৌধুরীর অস্তিত্ব? অহনা কুঞ্জ চৌধুরীর কথায় মিঠি চমকে বাকরুদ্ধ হয়ে গেল। মায়ের মুখে তিহাম তাইব নামটা শুনতে হতবুদ্ধি দুনয়ন তার। এতগুলো সত্যি একসঙ্গে যেন বজ্রপাতের ন্যায় হামলে নাজুক মস্তিষ্কে পড়ল, যার দরুন স্থবির হয়ে পড়ল মুহূর্ত। কানকে যেন বিশ্বাস করতে পারছে না মিঠি। মিঠি বিস্ময়কর নয়নে তাকিয়ে দু ঠোঁট গলিয়ে আওড়ায়, আমজাদ চাচার বড় ছেলে তিহাম। টুকু শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট বুকটা ছিঁড়ে গেল মিঠির। হ্যাঁ, তিহাম। মিঠিকে অপছন্দ করার সবচেয়ে বড় কারণ হলো তিহাম। চিনির চোখে মুখে প্রশ্নের ছাপ। উদ্গ্রীব হয়ে সালমা তাইবের দিকে গভীর দৃষ্টিপাত করে প্রশ্ন করল, মিঠি আপুর সঙ্গে তিহাম ভাইয়ার কি লেনাদেনা মামুনি? এই বাড়ির পুরনো আমলের বংশ পরম্পরার নিয়ম রেওয়াজের বিরাজ আছে। তা নিশ্চয়ই প্রথম দিনই এই বাসায় এসে বুঝতে পেরেছ, যেগুলো বহু বছর থেকে চলে আসে তাইবকুঞ্জ বেলায়। সেই রকমই একটি প্রথা বলা চলে, সময় থাকতে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও, যাকে বলে বাল্যবিবাহ। সালমা তাইবের কথা শুনে চিনি ফিক করে হাসি দিয়েই বলল, এরকম আবার হয় নাকি কখনো? তুমি বলো মামুনি, তুমি কখনো কাউকে বাল্যবিবাহ করতে দেখেছো? আমি দেখব কি? আমি নিজেই তো বাল্যবিবাহর শিকার। মুহূর্তেই চিনি হাসি উবে গেল। সালমা তাইবের অনাকাঙ্ক্ষিত কথায় অক্ষি চকল থমকে গেল চিনির। চিনি কৌতূহলী কণ্ঠে বলল, তোমার বিয়ে 18 বছর হওয়ার আগেই হয়ে গেছে? শুধু আমরা নই, তোমার মাম্মা ছাড়া এই বংশের সকল মেয়ে বউদের 18-র আগেই বিয়ে হয়ে গেছে। সেই কাতারে তোমার দাদি রঙ্গনা কিংবা তোমার পপু রিনা তাইবও বাদ পড়েনি। এইরূপ অপ্রত্যাশিত কথা শুনে চিনির মাথা কুণ্ডলী আকারে ঘুরছে। চিনি এই প্রথম এরকম আজব বাজব কুসংস্কার কথা শুনেছে। চিনির মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। চিনি যেন স্তব্ধ হয়ে গেছে। সালমা তাইব ফের বলতে শুরু করলো, এই বাড়ির ছেলেদের 18 বছরে বিয়ে হয়ে যায়। শুধু তোমার বাবা বাইরে থেকে পড়াশোনা করার সুবাদে তোমার বাবার বিয়ে করতে দেরি হয়েছে। 28 বছরের আগে তখন তিহামের 18 বছরে পা দেয়। তখন তোমার দাদি তিহামের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তিহাম বয়স শুনতেই চিনি মনে মনে আওড়ায়, তাহলে তিহাম ভাই আর নির্ণয় ভাই সমবয়সী। তাহলে নিশ্চয়ই তারা দুজন দুজনকে চেনে। তাহলে তাদের বয়স এখন 26। ইমা, তারা তো বড় হয়ে যাচ্ছে। কথা ভেবে চিনি ঠোঁট টিপে হাসলো। ফের সালমা তাইবের কথায় মনোযোগ দিল। ঠিক সেই সময় অহনা রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে খ্যাতি অর্জন করে। অতঃপর অহনা নির্বাচনে জয়ী হয়ে এমপি পদ অর্জন করে। চারিদিকে শুধু অহনার জয় জয়কার। চারিপাশে নির্ণয় কুঞ্জের সম্মান অতুলনীয়ভাবে বেড়ে চলেছে। এসব দেখে তোমার দাদা জামশেদ তাইব উঠে পড়ে লাগে অহনাকে এই বাড়িতে ফিরিয়ে আনার। তাছাড়া তোমার দাদি ও ফুপু অনেক জড়াজড়িতেও তোমার মাম্মাকে ডিভোর্স দেয়নি শাহরিয়ার, কারণ শাহরিয়ার তোমার মাম্মাকে অনেক ভালোবাসতো। ভেবেছে তোমার মায়ের রাগ কমে গেলে ফিরে আসবে। বহুবার অহনাকে নিয়ে আসতে গেছে, কিন্তু বারংবার ব্যর্থ হয়ে ফিরেছে শাহরিয়ার। তিহাম 18-তে পা দিলেও সেই বছর মিঠির বয়স 14 চলছিল। হঠাৎ করে তাইবকুঞ্জ বেলায় সিদ্ধান্ত হয় মিঠিকে তিহামের বউ বানাবে। এটা করলে হয়তো দুই পরিবার আবারও এক হবে। এতে ব্যবসা বাণিজ্য সব কিছুর ফায়দা বাড়বে। অহনা কুঞ্জ চৌধুরী বাধ্য হয়ে এই বাড়িতে ফিরে আসবে। যেমন ভাবলো, ঘটনা ঠিক তার উল্টো। একদিন বিকালে তোমার দাদা জামশেদ তাইব ও আমার স্বামী
আমজাদ তায়েব নির্ণয় কুঞ্জর মিঠি আর তিহামের বিয়ের প্রস্তাব নিয়ে উপস্থিত হয়। তবে ঘটল ঘটনার বিপরীত। মিঠির বিয়ের প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে তুলকালাম শুরু হয়ে যায় নির্ণয় কুঞ্জে। অহনা ওদের এরূপ প্রস্তাব শুনে রাগে মাথায় পুরো নির্ণয় কুঞ্জ তুলে বসে। আর সেখানে সবচেয়ে বড় অবদান থাকে মিঠিরও, অহনার। মিঠি যেমন অহনা কুঞ্জের মেয়ে, তেমনি সারিয়াও মিঠির বাবা। দুজনের অধিকার আছে মিঠির ওপর। অহনা চায় না এই বয়সে মিঠির সঙ্গে তিহামের বিয়ে হোক। এদিকে শাহরিয়ারকে বোঝানো হয়েছে মিঠির সঙ্গে তিহামের বিয়ে হলে অহনা ফিরে আসবে তায়েব বেলায়। তাই তো শাহরিয়ার চাইছিল মিঠির সঙ্গে তিহামের বিয়ে হোক। দুজনের দুই মতামতের কারণে সকলের মতামতের দায়িত্ব মিঠির ওপর চাপিয়ে দেয়। তবে মিঠি রেগে গিয়ে ভরা মজলিসে দাঁড়িয়ে সকলের সামনে বলে সে কখনোই তায়েব বেলায় পুত্রবধূ হতে চায় না, তিহামকে বিয়ে করতে চায় না বলে তাড়িয়ে দেয়। এতে মিঠির বা কী দোষ? এইটুকু বয়সে কোনোই মেয়েই বা চাইবে বিয়ে করতে? এতে অপমানিত হয় তোমার দাদা চাচা। নির্ণয় কুঞ্জ সকলের নানা কথা শুনিয়ে দেয়। এত অপমান সহ্য করতে না পেরে জামশেদ তায়েব মাঝ রাস্তায় হার্ট অ্যাটাক করে। আর সেই সময় হঠাৎ করে উত্তেজিত হয়ে তিহামের বাবা গাড়ি ড্রাইভ করার সময় গাড়ি ব্লাস্ট হয়ে মারা যায় জামশেদ তায়েব ও আমজাদ তায়েব। এই বাড়ির সকলের এর জন্য মিঠি ও অহনা কুঞ্জ চৌধুরীকে দায়ী করে। সেই থেকে দুই পরিবারের মধ্যে শত্রুতা দিন দিন বেড়েই চলেছে। অহনাকুঞ্জ রাগে বড় বড় কদম ফেলে অফিস রুম থেকে বের হয়েই যাবে, ঠিক সেই সময় অহনাকুঞ্জ চৌধুরী পেছনে ঘুরে হুমকি ছুড়ল মিঠির দিকে। তোমার জন্য যদি চিনির বিন্দু পরিমাণ ক্ষতি হয়, এর পরিণাম প্রচণ্ড খারাপ হবে। অহনাকুঞ্জ চৌধুরী সম্পূর্ণ কথা শুনে অচিরেই বাকরুদ্ধ মিঠি। একসঙ্গে যেন বজ্রপাতের ন্যায় হামলে বলল নাজুক মস্তিষ্ক। থমকালো কার্যক্রম। মিঠির সমস্ত মাথা ঘুরছে, নিজের কানকেই যেন বারংবার বিশ্বাস করতে পারছে না। সমুদ্রের মতো জল গড়িয়ে পড়ে ভিজে একাকার সমস্ত মুখ। ভিতরে যে অস্থির ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। এর মাঝে পলাশ মিঠির কাছে এসে মিঠির মাথায় হাত বোলাতেই মিঠি পেছনে ঘুরেই পলাশকে দেখে শব্দ করে কেঁদে দিয়েই বলল, ছোট নানু ভাই, বিশ্বাস করো আমি জানতাম না আমজাদ চাচার ছেলে তিহাম তায়েব। তাহলে আমি কখনোই। মিঠির কণ্ঠস্বরে রোধ হয়ে আসছে। সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। পলাশ বলল, অহনা মামুনি চিনির চিন্তায় অস্থির হয়ে আছে, তাই এরকমটা করছে। কিছুটা সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ছোট নানু ভাই, চিনি কোথায়? আমার বোন কোথায় ছোট নানু? পলাশের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে, তবু নিজেকে সংযত করে বলল, তায়েব কুঞ্জ বেলায় চিনি আছে। কথাটা শুনতেই মিঠির ভ্রু কুচকে বলল, তায়েব কুঞ্জ বেলায় চিনি কি করছে? চিনি তো ফিনল্যান্ড ছিল। মাম্মাম ফোন করে বলেছে চিনি সেফ আছে, কিন্তু মিঠি নানু ভাই, তুমি মনে হয় 8 বছর আগের কথা ভুলে গেছো, যখন জামশেদ তায়েব ও আমজাদ তায়েব মারা যায়। আর তার জন্য অহনা মামুনিকে দায়ী করে আলতাফ ভাইজানকে এবং অহনা মামুনির নামে মামলা দেয়। পরবর্তীতে যখন কোর্টে প্রমাণ হয় তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য কেউ দায়ী নয়, ওটা জাস্ট একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা। সব কিছুর মীমাংসা হলেও তায়েব কুঞ্জবেলার কেউ হার স্বীকার করতে রাজি না। এরপর পরই তোমার বাবা শাহরিয়া তায়েব পরিবারের কথা শুনে তোমার মায়ের নামে মামলা করে সন্তানের কাস্টডিও নেওয়ার জন্য। অতঃপর আদালত থেকে রায় আসে তোমাদের দুজনকে নেওয়ার জন্য। একজনকে তোমার বাবা নেবে, আরেকজনকে তোমার মা রাখবে। আইনি নিয়ম তো মানতে সকলে বাধ্য। তুমি তিহামকে বিয়ে করবে না বলেছে, তাতে তায়েব বেলার সকলে তোমার উপর রেগে আছে এবং তোমার মায়ের সঙ্গে সঙ্গে জামশেদ ও আমজাদ তায়েবের মৃত্যুতে তোমাকে দায়ী করে। এগুলো নিশ্চয়ই তোমার অজানা নয়। তাই তো শাহরিয়া তায়েব তোমাকে নিতে অস্বীকার করে, আর তোমার মাও তোমাকে দিতে চায়নি। এত কিছুর পরও বাসায় পাঠানো মানে তোমাকে মৃত্যুর মুখে পাঠানো। তাই শাহরিয়া তায়েব চিনিকে নিতে চেয়েছে, আর অহনা মামুনি তোমার বদলে চিনিকে দিতে রাজি হয়েছে। চিনিকে চিনির 11তম জন্মদিনের দিন নেওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি তো ঘটে চিনির বার্থডের দিন, যেদিন চিনির সঙ্গে সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে চিনি ফোবিয়াতে আক্রান্ত হয়। এরপরই চিনির মেল ফোবিয়া বিশাল আকৃতি ধারণ করে, অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। তাই তো অহনা মামুনি তায়েব কুঞ্জবেলায় চিনিকে দিতে চায়নি,
আবারও কোর্টে মামলা ওঠে। জজ চিনির ক্রিটিক্যাল অবস্থার কথা চিন্তা করে রায় দেয় চিনি যখন 18 বছর বয়স পূর্ণ হবে তখন চিনিকে শাহরিয়া তাইবের কাছে ফিরিয়ে দিতে হবে। সব ঠিক ছিল এই 8 বছরে। তবে সমস্যা তৈরি হলো তখন কয়েক মাস আগে আমরা ইনফরমেশনের পাই নিম্নয় দেশে আসবে। তাই অহনা মামুনি নিম্নয়ের ভয়ে তোমাদের ফিনল্যান্ডে পাঠিয়ে দেয়। কিন্তু সব ছিল নিম্নয়ের চালাকি, যা আমরা কোনাক্ষরেও টের পাইনি। নিম্নয় বিচ্ছিরি একটা গেম খেলে আমাদের সঙ্গে। এতে নির্ণয় ভাইয়ের কি ফায়দা? আমি তা জানি না নিম্নয় আসলে কি করতে চেয়েছে কিংবা করেছে, চিনিকে কেন নিম্নয়ের কাছে রেখেছে। মামামের তো কথা ছিল ফিনল্যান্ড যাওয়ার। মামাম কেন আমাদের কাছে যায়নি? কি করে যাবে? সে 8 বছরের পুরনো মামলা আবার কোর্টে উঠছিল। শাহরিয়া চিনিকে চাইছিল। প্রতিনিয়ত চিনির ফোনে শাহরিয়ার কল আসতো। চিনির সঙ্গে যোগাযোগ করার জন্য জজ যখন চিনিকে কোর্টে উপস্থিত করতে বলে, তোমার মাম্মাম চিনিকে উপস্থিত করতে পারেনি। তোমাদের সঙ্গে যোগাযোগের সব রাস্তা নিম্নয় বন্ধ করে দিয়েছে, কারণ তখন চিনি ফিনল্যান্ডে। এমপি হওয়ার সুবাদে সেই মামলা যেন সমস্যার বড় আকৃতি ধারণ করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমার মাম্মাকে নানা ধরনের এলিগেশন দিচ্ছিল। নানাজন নানা কথা বলেছে। এতে তোমার মাম্মাম অসুস্থ হয়ে পড়ে। তখনই তোমার বাবা তোমার মায়ের নামে এলিগেশন নিয়ে আসে মেয়ে গুম করার। কোর্ট থেকে অর্ডার আসে, যে পর্যন্ত চিনিকে সুস্থ ও সশরীরে শাহরিয়ার তায়েবের হাতে তুলে না দেবে সে অবধি দেশের বাইরে যেতে পারবে না। অতঃপর অহনা বাধ্য হয়ে শাহরিয়ার তায়েবকে নিম্নয়ের ঠিকানা দেয়। তারপর তোমার বাবা শাহরিয়া এবং তোমার চাচাতো ভাই তিহাম আর দিহাম চিনিকে নিয়ে আসতে যায়। আর সবচেয়ে বড় কথা, এখানে তোমার মাম্মামের সঙ্গে যা কিছু হচ্ছিল নিম্নয় ওইখানে বসে সব জানতো। নিম্নয় ইচ্ছে করে চিনি আটকে রেখেছিল তোমার মায়ের ক্ষতি করার জন্য। এছাড়া আমি আর কোনো কারণ দেখছি না চিনিকে আটকে রাখার। তাছাড়া প্ল্যান করে তোমাকেও চিনি থেকে দূরে করে দিয়েছিল। তবে আমি এটা ভাবছি নিম্নয়ের মতো ছেলের থেকে চিনিকে কিভাবে তিহাম তায়েব আর দিহাম তায়েব নিয়ে আসলো। নিম্নয়ের থেকে চিনিকে নিয়ে আসা চারটিখানি কথা নয়। কথাগুলো শুনেই মিঠি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এর মাঝে তার মায়ের সঙ্গে এত কিছু হয়ে গেছে, আর মিঠি দিব্যি সেখানে তিহামের সঙ্গে হেসে খেলে দিন কাটিয়েছে। যতটা না ব্যথা শরীরে অনুভব হলো, মিঠি তার চেয়ে বহুগুণে যাতনায় হৃদয় পিঞ্জরায় হাহাকার করে উঠল। তবে মিঠির আর বুঝতে বাকি রইল না তাইব কুঞ্জবেলার বড় ছেলে তিহাম তাইব চিনিকে হাসিল করার জন্য মিঠিকে বলির পাঠা বানিয়েছে। আর মিঠি তাতে বিন্দু পরিমাণ টের পায়নি। আর ভাবেই বা কীভাবে, কারণ মিঠি তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। মিঠি সেই ছোটবেলায় তিহামকে দেখেছে, যখন মিঠি ঠিকঠাক মতো কথা বলতেও শেখেনি। আর সেই ছোট তিহাম এখন 26-27 বছরের ছেলে। যখন তিহামের সঙ্গে মিঠির বিয়ে প্রস্তাব নিয়ে জামশেদ তাইব মানে মিঠির দাদা ও আমজাদ তাইব মিঠির চাচা আসে, তিহাম তো তাদের সঙ্গে আসেনি। আর তখন মিঠির বয়স ছিল মাত্র 14। মিঠি অহনা কুঞ্জ চৌধুরীর আদেশে মানুষ হয়ে কীভাবে 14 বছর বয়সে বিয়ে করবে, এটা আদৌ মিঠির পক্ষে স্বাভাবিক ছিল না। মিঠি চোখের জল ছেড়ে চোয়াল শক্ত করে তিহামের প্রত্যেকটা কথা মনে করল। তিহাম কতটা নিখুঁত অভিনয় করেছিল মিঠির সঙ্গে, ভাবতেই ঘৃণা আসে। তিহাম মিঠির আপন চাচাতো ভাই, একই বংশের রক্তের সম্পর্ক তাদের। তিহাম চিনিকে নিয়ে যাওয়ার জন্য, মিঠির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম নোংরা খেলা খেলেছে। মিঠি নিজেকে নিজে আজ সবচেয়ে বড় বোকা বলে দাবি করছে। এতটা বোকা যে ভালোবাসার কাছে হেরে গেছে এবং নিজের মাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, বোনকে নিজের থেকে আলাদা করেছে। পলাশ চলে যেতে মিঠি কান্না করতে করতে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। অজস্র কষ্ট আগলে ধরেই বলল, আমার তো ভালোবাসা পাওয়ার 2 মিনিট নসিব হয়নি। আর বদনাম এমনভাবে হয়েছে যেন ভালোবাসার মহান রানী ছিলাম। এত এত পবিত্রতার মাঝে আপনি বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমান, অন্ধকার হয়ে আমার জীবনে পাপের দুনিয়ায় তৈরি করেছেন। আর আমি সেটা ভালোবাসা মনে করেছি। তৎক্ষণাৎ বাহিরের বাতাসের সঙ্গে হুড়হুড়িয়ে ভেসে আসে এক গানের সুর। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। সালমা তায়েব নীরবে অশ্রু ফেলে যাচ্ছেন। চিনি হতবাক হয়ে আছে। চিনি না চাইতেই নিজের চোখ থেকে জলকণা গড়িয়ে পড়ছে ক্রমাগত। অপ্রীতিকর কথাগুলো শোনার পর থেকে হৃদয়ের কোথাও একটা পড়ছে খুব। এত কিছু হয়ে গেছে আর চিনি তো কিছুই জানে না।
তার মানে চিনিকে এখানে নিয়ে আসা তার মাকে কষ্ট দেওয়ার জন্য। চিনি ভালোই বুঝতে পারছে এ বাড়িতে চিনির সঙ্গে কি কি হতে চলেছে। দুঃখগুলো পাছে হটিয়ে নিগুড়ো এভাবেই কিছু সময় নীরবতার মাঝে আরেক প্রশ্ন ছুড়ল চিনি। তিহাম ভাইয়া তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার কেন করে মামুনি? কে বলল তিয়াম আমার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করে? তিয়াম তো আমারও অপছন্দের তালিকায় প্রথম স্থানে রেখেছে। কতটা ভাগ্যবান হলে প্রথম স্থানে থাকা যায় ভাবো। সেই হয়তো কবেই ভুলে গেছে আমি তার জন্মদাত্রী মা। বাক্যটা শেষ করে আবারও কান্নায় ভেঙে পড়ল। এবার যেন চিনির আরও বেশি কান্না পাচ্ছে। তবু চিনি বলল, মাকে কখনো ভোলা যায় বুঝি? আশেপাশের মানুষ চাইলে সব পারা যায়, ভোলাতে পারা যায়, ঘৃণা করানো যায়, মা থেকে সন্তানকে কেড়ে নেওয়া যায়, ওরা চাইলে সব পারা যায়। তিহামের যখন 2 বছর তখন থেকেই আমার শাশুড়ি ও রিনা তিহাম থেকে আমাকে আলাদা করে দিয়েছে। প্রথম প্রথম আমি ব্যাপারটা লক্ষ্য করিনি। সারাদিন একা হাতে সংসার সামলে তিহামকে সময় দিতে পারতাম না। আর আমার শাশুড়ি তিহামকে আমার আশেপাশে ঘেঁষতে দিত না। ভেবেছিলাম বাড়ির প্রথম নাতি বলে কথা, তাই নাতির প্রতি এত টান। কিন্তু ধীরে ধীরে খেয়াল করছি আমি সকল কাজ শেষ করে তিহামকে চাইলেও তারা তিহামকে দিত না আমায়। তিয়ামও ধীরে ধীরে বড় হচ্ছে আর আমার প্রতি অনীহা বাড়ছে। ছেলেটা কেমন যেন নিশ্চুপ হয়ে যায়, খুব একটা কথা বলে না। আগে তো আমার কাছে আসতে না দিলে কান্না করতো, এখন আর কান্নাও করে না। দিব্যি দাদি আর দাদার সঙ্গে সময় কাটায়। তিয়ামের চোখের মনি হয়ে ওঠে দাদা দাদি আর বাবা। আমার সঙ্গে কথাও বলতো না, সব সময় দূরে দূরে থাকতো। যত আবদার সব তার বাবা আর দাদির কাছে। প্রয়োজন হলে আমার সঙ্গে 2-1টা কথা বলতো। তবে দিহামের বেলায় এরূপ কিছুই ঘটেনি। দিহাম ছোট থেকে মুখ চটা, যা মুখে আসতো তাই বলে দিত। সারাদিন আমার আঁচল ধরে ঘুরতো, তাই কেউ তেমন একটা পছন্দ করতো না দিহামকে। এইটুকু বাচ্চাকে আমার কাছে আসতে দেয়নি এবং আমাকে তিহামের কাছে যেতে দেয়নি। এইভাবে দিন কাটতে লাগলো। তখনই মিটির সঙ্গে তিহামের বিয়ের কথা চলছে। প্রথম প্রথম বাড়িতে তিহাম না বলে দেওয়ার কারণ, এতে 2 পরিবারের সমস্যা বাড়বে কমবে না। আর তিহাম এরূপ ঝুট ঝামেলা পছন্দ করে না। তবে তিহামের কথা সকলে শুনতে নারাজ। তখন তিহাম আমার কাছে আসে সবাইকে বোঝানোর জন্য, কারণ তিহাম কোনোরূপে ঝামেলা চায় না। কিন্তু আমি তিহামের কথা শুনিনি, কারণ মিঠি যে কয়েক বছর এই বাড়িতে থেকেছে সেই কয়েক বছরই আমি বহুবার দেখেছি তিহাম মিঠিকে আগলে রাখতো। মিঠির ওপর অদ্ভুত টান ছিল তিহামের। বাসায় কোনো মেহমান আসলে মিঠিকে কার সঙ্গে মিশতে দিত না। সময় পেলেই আমার ছোট্ট ছেলেটা বাচ্চা মেয়েটাকে অদ্ভুত নজরে দেখতো। আমার মন বলছিল তিহাম মিঠিকে বোনের চোখে দেখে না। তাই আমি সেদিন তিহামের পক্ষ না নিয়ে পুরো বাড়ির মতের সঙ্গে একমত ছিলাম। উল্টো তিহামকে সবার হয়ে বুঝিয়েছি। অতবার তিয়াম আমাকে শেষবার এইটার কথাই বলেছে, এই বিয়ে নিয়ে যদি কোনো ঝামেলা হয় 2 পরিবারের মাঝে, তখন কিন্তু তুমি দায়ী থাকবে। সকলের মতো তুমিও আমার পক্ষে নেই। বিপদ তো তখন ঘটল যখন তায়েবের বেলার খবর আসে আমজাদ ও জামশেদ তায়েব মারা গেছে। আমি সেদিন তিহামকে প্রথমবার তার বাবাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে দেখেছি। তিহামের এরূপ করুণ পরিণতির পেছনে একমাত্র দায়ী হলো মিঠি ও অহনাকে মনে করে। সেদিন আমি শুধু স্বামী হারাইনি, তার সঙ্গে আমার সন্তানকেও হারিয়েছি। সেই থেকে তিহাম আমার সঙ্গে কথা বলে না, মা বলে ডাকে না। সেদিন যদি তিহামের মতো আমিও তিহামের বাবাকে কিংবা সবাইকে বোঝাতাম, তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না। ফিনল্যান্ডের এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। ইদানিং বড়জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। হিমধরা শীত ছুঁতে না পারার জন্য ফিনল্যান্ড সকলে বাসাবন্দী হয়ে আছে। সেখানে নির্ণয় সিনহাদ চৌধুরী বেপাত্তা। নির্ণয়ের কোনো খোঁজ খবর নেই। হঠাৎ যেমন ফিনল্যান্ডের তুষার প্রথম রৌদ্রে নিস্তীর্ণ হয়ে যায়, ঠিক তেমনি নির্ণয়ও বিলীন হয়ে গেছে। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে জিয়াং। জিয়াং অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কি ফোন দিয়ে এটে নুসরতকে কল করা যায়। আদনানের ফোন থেকে চুরি করা শেষ, ফোন নাম্বার নেওয়া শেষ, এবার শুধু কল করা বাকি। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নুসরতকে কল করে কি বলবে। গত 2 দিনে নুসরত তো ভুলেই গেছে জিয়াংকে, এমনটাই মনে হচ্ছে জিয়াংয়ের। কয়েকদিনের দূরত্ব কিভাবে আমার মতো হ্যান্ডসাম বিউটিফুল বয়কে কেউ ভুলতে পারে?
ইট ইজ ভেরি ব্যাড নিউজ। না, এইসব জিয়াং আর ভাববে না। জিয়াং অবচেতন মস্তিষ্কে বলল, এই ননসেন্স ভাবনা আর যাই হোক জিয়াংয়ের মতো বিউটিফুল বয়ের সঙ্গে যায় না। জিয়াং সব মেয়ের ইম্পর্ট্যান্ট রাউন্ডে প্রথমে স্থান ডিজার্ভ করে। ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করে। জিয়াং যত্নে রাখা দামি ফোনটা হাতে নিয়ে নাম্বার তুলে কল লাগালো নুসরতকে। প্রথম কল দেওয়ার সঙ্গে সঙ্গে নুসরত কল ধরে ফেলল। মনে তো হচ্ছে মেয়েটা জিয়াংয়ের কলের অপেক্ষাই করছে। মুহূর্তেই সব আনন্দ লুফে নিল জিয়াং। এত খুশি যেন আর ধরে রাখা যাচ্ছে না। এত সময় তো মনে মনে বেশ ভেবেই রেখেছিল নুসরত কল ধরলেই 1000টা ঝাড়ি দেবে, কেন জিয়াংকে না বলে চলে গেল। কিন্তু নুসরত সুমধুর কণ্ঠস্বর কর্ণপাত হতেই জিয়াং জোরাজুরি ফুস হয়ে গেল। আরে ওকে নুসরাত, ভালো আছো তো? তোমার চিন্তায় চিন্তায় আমি দিন রাত শুধু ঘুমাচ্ছি। ঘুমের জন্য চোখে কিছুই দেখছি না। অপেক্ষা তো দূর, তুমি তো আমায় ফোন নাম্বারটাও দিয়ে যাওনি। জানো কত কষ্ট করে তোমার ভাইয়ের মোবাইল থেকে নাম্বারটা চুরি করে। জিয়াং কথা এমনভাবে বলল যেন কোনো গুরুদায়িত্ব পালন করে এসেছে। এটার জন্য একটা অ্যাওয়ার্ড জিয়াংয়ের প্রাপ্য। জিয়াং কথা শেষ হতেই নুসরত বাদ সেধে বলল, আমার অপেক্ষা করার ইচ্ছা থাকলে আমি অপেক্ষা করতে পারিনি, কিন্তু আমি তো আপনার রুমে বিছানার উপর চিরকুটে আমার ফোন নাম্বার লিখে দিয়ে এসেছি। নুসরত কথা কর্ণপাত হতেই তড়িৎ বেগে জিয়াং পেছনে ফিরে বিছানায় নজর বোলাতেই দেখতে পেল, হ্যাঁ নুসরত ঠিকই বলেছে, ওই তো অযত্নে পড়ে থাকা চিরকুটটা দেখা যাচ্ছে। তবে তো জিয়াং খায়দায় ঘুমায়, সব ওই রুমেই করে। তাহলে এ দুদিন কেন জিয়াং চোখে পড়ল না? জিয়াং নিজের সুবুদ্ধির ক্ষমতা বুঝতে পেরেই কথার প্রসঙ্গ ঘুরিয়ে ফের বলল, ভালো আছো তুমি? সব ঠিকঠাক আছে তো? আই এম সো কিউরিয়াস জানার জন্য। আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? নির্ণয় ভাই ঠিক আছে তো? নুসরত প্রথম কথা ভালো লাগলেও শেষাংশ কথা বোধহয় খুব একটা পছন্দ হলো না জিয়াংয়ের। মুহূর্তেই জিয়াং চোখের পলক ফেলার আগে নির্ণয়ের অগ্নিসংযোগে মতো ফুটন্ত লাভা জ্বলে ওঠার দৃশ্য পট ভেসে উঠল। জিয়াং চোখে মুখে ফুটে আতঙ্ক। জিয়াং আমতামতা করেই বলল, অ্যান্সি তো চিনচিনের শোকে পাগল হয়ে গেছে, যাকে যেভাবে পাচ্ছে শেষ করে দিচ্ছে। নির্ণয় ভাই কি রাগের মাথা আপনার ক্ষতি? না না, আমায় কিছু করেনি। আমার আর অ্যান্সির লেভেল সেম। অ্যান্সি আমার কিছুই করতে পারবে না। তবে আমি এটা ভেবে আনন্দ লাগছে তুমি আমার কথা কত ভাবো নুসরাত। নুসরত জিয়াংয়ের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কারণ নুসরতের মস্তিষ্ক চিন্তায় দস্যুর ন্যায় এক প্রশ্ন হানা দিল। নির্ণয় ভাই কি এখনো চিনির উপর আগের মতো রেগে আছে? আগের কথা বাদ দাও। এখন যদি চিনচিন অ্যান্সির সামনে এসে দাঁড়ায়, তাহলে নির্ণয়ের রাগে উত্তাপে ঝলসে যাবে। অ্যান্সি রেগে মেগে বোম হয়ে আছে, এখন জাস্ট চিনির সামনে ব্লাস্ট হওয়া বাকি। জিয়াংয়ের কথা শুনে নুসরত ভয়ে চুপসে গেল। নুসরতের মতো ভীতু সরল সোজা মেয়েটার কণ্ঠ রোদ হয়ে আসছে বুঝি নির্ণয়ের এহেন ভয়ঙ্কর রূপের কথা ভেবে। ভয়াতুর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে নুসরতের। নুসরত ভয়ে জড়বস্তুর মতো হয়ে গেছে। ব্যাপারটা জিয়াং ঠিকই বুঝতে পারল। নুসরত যে চিনির চিন্তায় নির্ণয়কে ভয় পাচ্ছে, তাই তো জিয়াং নুসরতকে কমফর্ট ফিল করার জন্য শুষ্ক অধরে কিঞ্চিত হাসির রেখা টেনেই বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। অ্যান্সি চিনিকে ভুল বুঝছে, কারণ চিনি আর অ্যান্সিকে ধোকাও দেয়নি, স্বেচ্ছায় ছেড়ে যায়নি চিনি। আই এম ড্যাম শিওর অহনা আন্টি চিনিকে জোর করে ফিনল্যান্ডের কোথাও আটকে রেখেছে। তুমি চিন্তা করো না, অ্যান্সি ঠিক খুঁজে বের করবে, এটা ফিনল্যান্ড হোক কিংবা বাংলাদেশ। চিনি তো বাংলাদেশে আছে, ফিনল্যান্ডে নয়। জিয়াংয়ের কথা শুনতেই বিদ্যুৎ গতিতে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। অতঃপর নুসরত কোনোরূপ ভনিতা না করেই চিনি কোথায় কেন আছে সমস্তটা খুলে বলল জিয়াংকে। তিনার থেকে উত্তরটা জানার পর নুসরত খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে। নুসরতের কথা শুনে অচিরেই বাকরুদ্ধ হয়ে যায় জিয়াং। একসঙ্গে যেন বজ্রপাতের ন্যায় হামলে পড়ল নানা চিন্তা। এই জন্যই অ্যান্সের চিনির ওপর এত রেগে আছে। হঠাৎ নুসরত তাড়াতাড়ি করে পেছনে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ফোনের মধ্যে জিয়াংয়ের উদ্দেশ্যে বলল, মা আসছে, রাখছি, কলে কথা বলা যাবে না, টেক্সট দিচ্ছি আমি। ও, আমার শাশুড়ি মা আসছে। চটজলদি নুসরতের কথায় ছোট করে বলে কলটা কেটে দিল। কলটা কাটার পর নুসরত ফোনটা বুকে জড়িয়ে ধরে জিয়াংয়ের কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে দুহাত চেপে মুচকি হাসে। জিয়াং ফুরফুরে মেজাজে নিচে নেমে পা দুলিয়ে আদনানের পাশে গিয়ে বসে পড়ে। নুসরতের কথা ভাবতে ভাবতে আনমনে হাসে। এর মাঝে
টুংটাং করে নুসরাতের মেসেজ আসে। আদনান সচেতন নজরে জিয়াংকে দেখছে। মুহূর্তে জিয়াং হাসি মাখা চেহারা চকচক করে খুশিতে। আদনান জিয়াংয়ের উদ্দেশ্যে বলল, আমি যদি আরেকটু হ্যান্ডসাম হতে চাই কি করা লাগবে? না মানে আমি তো এমনিতেই হ্যান্ডসাম, তাও যদি এর থেকে আরেকটু বেশি হ্যান্ডসাম হতে চাই তাহলে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু তোর বোনকে আমার কাছে বিয়ে দিতে হবে। আদনান অমাবস্যার ন্যায় চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, এই এখান থেকে নিজে নিজে উঠবি নাকি আমি ব্রোকে কল দিয়ে বলবো তুই চিনির কথা জিজ্ঞেস করেছিস? আদনানের কথা শেষ হওয়ার পূর্বেই জিয়াং ফোন হাতে নিয়ে দৌড়। ঘণ্টাখানেক পর বেখেয়ালি জিয়াং এক প্রকার নাচতে নাচতে নুসরাতের সঙ্গে চ্যাটিং করতে করতে নিচে নেমে এলো। কখনো আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে ফোনে চ্যাটিং করতে করতে। তবে সে সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল আদনান সামনে পড়ায়। আদনান কিছু বোঝার আগেই দৌড়ে পালালো। আদনানের কাছে জিয়াংয়ের হাবভাব দেখে বেশ খটকাই লাগছে, মোটেও সুবিধার মনে হচ্ছে না। পরবর্তীতে আদনান পানির জন্য কিচেন রুমে যেতেই দেখতে পেল কিচেন কাউন্টারে বসে বসে হাসছে আর চ্যাটিং করছে কার সঙ্গে যেন। আদনানের পকেটে হাত রেখে পিনপতন চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, শালা লুচ্ছা, ভাগ্যিস আমার বোন তোর প্রেমে পড়েনি, কিন্তু তুই আমাকে দেখে বারে বারে ছুটে পালিয়ে যাস কেন? কোনো ঘাপলা তো আছে? হঠাৎ আদনানের নজর পড়তেই জিয়াং আবারও সাইড কেটে পালালো। জিয়াং নুসরাতের মাঝে ডুবে আছে, এতটাই পাগল হয়ে গেছে যে শাওয়ার টাইমেও জিয়াং ফোন সঙ্গে করে ওয়াশরুমে ঢুকছে। কিছু টাইম শাওয়ার নিচ্ছে, আবার মুহূর্তে শাওয়ারের মাঝপথে ভেজা হাতে নুসরাতের মেসেজে রিপ্লাই দিচ্ছে। খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছে। একা একা এইভাবে তাইব কুঞ্জবেলায় কতক্ষণ থাকা যায়? সালমা তাইব তো বাড়িতে থাকা না থাকা একই ব্যাপার। কয়েকদিনে চিনি বেশ হাঁপিয়ে গেছে, সবার ভয়ে সারাদিন গুটিয়ে থাকে মেয়েটা। তবে আজ অন্য দিনের চেয়ে খানিকটা খোলামেলা। রঙ্গনা ও রিনা তাইব সকাল থেকে বাসায় না থাকায় গত কয়েকদিন ধরেই এভাবে কাটলেও আজ যেন সালমা তাইবের মুখ থেকে পেছনে ফেলে আসা দুই পরিবারের বিষাক্ত অতীতের ব্যাপারে জানার পর থেকে চিনির হাঁসফাঁস লাগছে। চিনি বুঝে গেছে খাও দাও আর ঘুমাও এই শব্দগুলো জীবন থেকে সরিয়ে দিয়ে কালো অন্ধকারের মাঝে বেঁচে থাকতে হবে চিনিকে। এমনি তো চিনির বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠেছে। এদিকে দুই পরিবারের কুণ্ডলী আকৃতির যন্ত্রণা, অন্যদিকে মাথা ভর্তি নির্ণয় সিনহা চৌধুরী। কিছুতেই চেয়ে ভুলতে পারছে না নির্ণয়কে। চারিদিকে শুধু নির্ণয়ের শূন্য অনুভব করে, কিন্তু নির্ণয় তো বিলীন হয়ে গেছে। হঠাৎ করে চিনির মনে পড়ে গেল নির্ণয়ের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। চিনি মুহূর্তেই নিজের স্থান পরিত্যাগ করে চটজলদি বিছানার কাছ থেকে চিনির সেই পোশাক থেকে প্রাণ ভরে নির্ণয় শরীরের ঘ্রাণ নিচ্ছে। মুহূর্তে চিনির মাঝে স্নিগ্ধ এক হাসি ফুটে উঠল, সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে নির্ণয়ের বেপরোয়া স্পর্শ দৃশ্য ধারণ করতেই কথাটা ভেবে লজ্জায় নিজের মুখ দু হাতে চেপে মুচকিয়ে হাসল। চিনি দিবাস্বপ্নে নির্ণয় স্বয়ং উপস্থিত না থাকলেও নির্ণয় স্মৃতিচারণে ডুবে আছে। এর মাঝেই চিনির মনে হলো দাদি রঙ্গনা তায়েব আর ফুফু রিনা তায়েব ফিরে এসেছে। রাত হয়ে এলো, আসার সময় হয়ে গেছে বুঝি। এসে যদি দেখে চিনি ঘরে কোনো হয়ে কক্ষে বসে আছে তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে আজ। তাই তো চিনি আর এক মুহূর্ত দাঁড়ালো না, পূর্বের জায়গায় ড্রেসটা রেখে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। চিনি সিঁড়ি পেরিয়ে নিচে নামতেই পায়ের উদ্যম গতি থেমে গেল চারিপাশে তাকিয়ে। অন্ধকার হল রুমে ডিভানে বসে টি টেবিলের ওপর দুপা তুলে কার রাইডিংয়ের ভিডিও গেম খেলছে দিহাম। চারপাশ অন্ধকার থাকায় চিনির বেশ ভয় লাগছে। দিহাম চিনির উপস্থিতি টের পেতেই সঙ্গে সঙ্গে মোবাইল গেমটা পজ করে এক পলক চিনির দিকে তাকিয়ে ফের গেমে মনোযোগ দিয়েই বলল, চিনি, আমায় এক গ্লাস পানি দেও তো। দিহামের কথায় চিনি একটু ইতস্তত বোধ করলো। চিনি এখনো পূর্বের স্থানে দাঁড়িয়ে আছে। ব্যাপার বোধগম্য হতেই দিহাম ঘাড় কাত করে চিনির দিকে এক ধ্যানে তাকিয়ে ভ্রু নাচালো। এত সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও চিনি আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গ্লাস ভর্তি করে পানি নিয়ে এসে দিহামের মুখের সামনে ধরল। দিহাম চিনির হাত থেকে পানির গ্লাসটা মুখে তুলতেই নাক মুখ কুচকে বলল, এই গরমে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে পারোনি? আমি এক্ষুনি নিয়ে আসছি ঠান্ডা পানি। দৌড়ে গিয়ে আবারও এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দিহামের সামনে দাঁড়ালো। দিহাম চিনির দিকে তাকিয়ে বলল, এত দূরে দাঁড়িয়ে থাকলে পানি গ্লাস কি করে নিব? দিহামের কথায় চিনি পূর্বের ন্যায় পানির গ্লাসটা দিহামের মুখের সামনে গ্লাস ধরল। দিহাম চিনির হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেয়ে বলল, এই পানি অনেক ঠান্ডা, এত ঠান্ডা পানি আবার খাওয়া যায় নাকি? চিনি মনে মনে বিরক্ত হলো। তো বড় ছেলে হয়েও নিজের পানি নিজে নিয়ে খেতে পারে না, আশ্চর্য।
ওনার কি অফিস টফিস নেই নাকি? দাদি তো ঠিকই বলে, তিহাম ভাই অফিস করলে উনি কেন করতে পারবে না? হঠাৎ পেছন থেকে এক গম্ভীর মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। চিনি, উপরে চল, তোর সঙ্গে আমার কথা আছে। তিনি হকচকিয়ে ওঠে। কণ্ঠস্বরটা বড্ড বেশি পরিচিত, তবে অন্ধকার ঠিক বোঝা যাচ্ছে না অবয়বটাকে। অবয়বটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে মিঠি খুশির পারদে বলে উঠল, মিঠি আপু। মিঠি কখন এলো সেই হদিশ চিনি কিংবা দিহাম কেউই লক্ষ্য করেনি। মিঠিকে দেখতেই দিহাম দোকানে এয়ারপড গুজে ডিভানে মাথা এলিয়ে দিয়ে অক্ষিপল্লব বন্ধ করে নেয় নির্বিঘ্নে। কারণ ওদের দুবোনের কথোপকথন দিহামের শোনার কোনো রকম ইচ্ছা নেই। দিহাম সবসময় রিল্যাক্স থাকতে পছন্দ করে। দৌড়ে গিয়ে মিঠিকে জড়িয়ে ধরল চিনি। দুবোন একত্রিত হতে সকল কষ্টগুলো যেন উগড়ে আসছে ভেতর থেকে। তবু মিঠি নিজের সত্তাকে সংযত করে এক পলক দিহামের দিকে নজর বুলিয়ে কোনোরূপ কথা না বাড়িয়ে চিনির হাত ধরে উপরে চলে গেল আলাদাভাবে কথা বলতে। চিনির রুমে প্রবেশ করতে আবার হামলে পড়ল দুবোন। দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরেছে, একটু ছাড়লেই বুঝি হারিয়ে যাবে। মিঠি চিনিকে জড়িয়ে ধরা অবস্থাতেই চিনি মাথায় হাত বুলিয়ে বারংবার অশ্রু ফেলে বুলিয়ে ওড়ায়। সরি রে, আই এম রিয়েলি সরি। আমার শিউলি ফুল বনু, আমার খুব কষ্ট হয়েছে আমাকে ছাড়া থাকতে। তোর বোনটা তোকে খুব কষ্ট দিয়ে ফেলেছে, এবারের মতো মাফ করে দে। আই প্রমিস, তোকে আর একা রেখে কোথাও যাব না। সব ভুল আমার। আমি কিভাবে এত বড় বোকামি করতে পারলাম? নির্ণয় ভাইয়া তোকে কষ্ট দিয়েছে, মেরেছে। আর কোথাও কষ্ট পেতে হবে না। আজকে এখান থেকে আমি নিয়ে যাব। মিঠির কথা শেষ হতে ভয় ভয়ে চোখ মুখ খিচে চিনি বলে উঠল, আমি যাব না আপু। ভয় পেয়ে আছে চিনি। থই থই চোখ নিয়ে কথাটা বলল চিনি। মুহূর্তেই ভেঙে চুরে মুষড়ে পড়ল চিনির আশাতীত হৃদয়। তৎক্ষণাৎ মিঠি দুজনের মধ্যে সামান্য দূরত্ব তৈরি করে তাকালো। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুবোন। মুহূর্তেই মস্তিষ্কের রাগে বহিঃপ্রকাশ ঘটল মিঠির। চোয়াল শক্ত করে বলল, কেন যাবি না? কোথায় থাকবি? এটা আমাদের বাড়ি না। এটাই আমাদের বাড়ি, কারণ এখানে বাবা থাকে। এটুকু শব্দ উচ্চারণ করতেই চিনির অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবু বোনের সামনে মুখে মিথ্যা হাসিটা ঠিকই ধরে রাখার চেষ্টা করছে। কারণ আর যাই হোক, বাবার ভালোবাসা হারাতে নারাজ চিনি। চিনি বুঝেছে কান্নাকাটি করে ভাসিয়ে দিলে মিঠি জোর করে হলেও তায়েবকুঞ্জবেলা থেকে নিয়ে যাবে। বোন যে তার মায়ের দ্বিতীয় রূপ, আর চিনি যেতে চাইলেই বা কি চিনিকে এই বাড়ির কেউ যেতে দিবে? আইন অনুসারে চিনি এই বাড়িতে থাকবে। চিনি চলে যেতে চাইলে এতে আরও সমস্যা ক্রমশই বাড়বে বলে কমবে না। কয়েকদিনে বিষণ্ণতা শরীরে ফুটে না উঠলেও ভেতরে ভেতরে কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে চিনি। কিন্তু চিনির মানসিক অবস্থা মোটেও ভালো নয়। এমত অবস্থায় আর কোনো বিপর্যয় ঘটাতে চায় না চিনি। শুধু নিজের কথা পরোয়া না করি এতখানি পথ আমি তোর জন্য ছুটে এসেছি চিনি। নির্ণয় ভাইয়ের কাছে এত দিন থেকে তোর কি শিখে হয়নি? আবার কষ্ট পেতে চাস? মরতে চাস তুই? শান্ত তবে স্থির কণ্ঠে শরীর কাঁপুনি ধরানোর মতো ছিল মিঠির কথায়। মিঠির আগে রিরি করছে শরীর। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে চিনির ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। মিঠির বাক্য শেষ হতেই খানিক পর চিনি নিজেকে সামলে নিয়ে ব্যথাতুর কণ্ঠেই বলল, কে বলেছে আমি নীরব ভাইয়ের কাছে কষ্টে ছিলাম? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কষ্টে ছিলাম? চিনির বোকা বোকা কথাগুলো শুনে চিনির ওপর রাগ লাগছে। তবে মিঠি তখন অন্ধকারে চিনির দিকে নজর না দিলে এখন আলোক রশ্মির মাঝে চিনির দিকে তাকালো। খুঁটিয়ে খুঁটিয়ে চিনিকে দেখছে মিঠি। চিনিকে দেখে মিঠি আশ্চর্য হয়নি এমন তো নয়। মিঠি হলরুমে অনেক সময় ধরেই ছিল চিনির অপেক্ষায়। অন্ধকারের জন্য দেখা যায়নি মিঠিকে। মিঠি হলরুমে দাঁড়িয়ে যখন চিনিকে দিহামের নিকট পানি নিয়ে যেতে দেখে, প্রথম ঝটকাটা তখন খায়। যে মেয়ে ছোট থেকেই ছেলে দেখলে ভয় পায়, সে মেয়ে নিজে থেকে কারো নিকট গিয়ে পানি দিচ্ছে। তিনাও নুসরত সঙ্গে গাড়ি করে আসার সময় কথোপকথনের মাঝে নুসরত বহুবার বলেছে নির্ণয় ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকে চিনির প্যানিক অ্যাটাক হয় না। ছেলেদের দেখলে আগের মতো ভয় পায় না। এমনকি নির্ণয় ভাইয়া চিনিকে স্পর্শও করলো না। তুলনামূলকভাবে চিনি আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। তখন কথাগুলো বিশ্বাস না হলেও এখন কেমন জানি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তাছাড়া এই কয়েক মাসে চিনিকে বেশ অন্যরকম লাগছে। চোখে মুখে এমনকি শরীরেও অদ্ভুত ধরনের গ্লো দেখা যাচ্ছে। ভাবনার রীতি টেনে চোখের জল ছেড়ে চোয়াল শক্ত করলো মিঠি। চোখ খিচে জোরে জোরে মাথা নাড়িয়েই বলল, তুই কি আমার উপর রাগ করে নিজেকে নিজে বারংবার কষ্ট দিচ্ছিস বোন? এত উথাল পাথাল ভাবনার পরও মিঠির বিশ্বাস হচ্ছে না নির্ণয় চিনির কোনো ক্ষতি করেনি। হয়তো ভয় বলছে না চিনি। আমি মন থেকেই বলছি, আমি ওইখানেও ভালো ছিলাম, এখানেও ভালো আছি। প্রথম কথাটা নির্দ্বিধায় বললে, শেষাংশ কথাটা যেন চিনির গলায় আটকে গেছে।
চিনির এইরূপ কথা কিছুতেই মিঠি সহ্য হচ্ছে না। মন চাইছে না এখানে চিনিকে রেখে যেতে। হঠাৎ চিনির রুমে মিঠি চোখ বোলাতেই দেখতে পেল পুরো দেয়ালে চিনির ছোটবেলার ছবি। মিঠি আর বুঝতে বাকি নেই এই রুম চিনির জন্য বাবা সাজিয়েছে। সেখানে মিঠির একটা ছবিও নেই। মিঠির মনে কোথাও যেন একটা দাগ লাগলো। খুব ইচ্ছে করছে জানতে বাবাও কি সকলের মতো মিঠিকে ঘৃণা করে। বাবা কি মিঠি নিজের মেয়েকে ভালোবাসে না? সকলের মতো দাদা চাচা মরার পিছনে তিনিও কি নিজের মেয়েকেই দাঁড়িয়ে করবে? মিঠির ভেতর থেকে দলা পাকানো কান্নাগুলো ছুটে আসছে। অনেক কষ্টে নিজেকে সংযত করলো। অতঃপর মিঠি চিনিকে ঘাটায় না বেশি। ঘাটালে হুট করে কি জানি কি হয়। কারণ অহনা কুঞ্জ চৌধুরী জানে না মিঠি এই বাড়িতে এসেছে। জানলে কি হতে পারে এটা ভাবলে মিঠিকে আতঙ্কে ঘিরে ধরে। হঠাৎ করেই মিঠির চোখ চিনির হাতের দিকে গেল। চিনির হাতে অনামিকা আঙুলে চকচক করছে একটা হীরের দামি রিং। মিঠি ভালো করে দেখতেই যাবে হাতটা, এর মাঝে চিনি বলে উঠল, আপু তুমি এবার চলে যাও, দাদি ফুপুরে চলে আসার সময় হয়ে গেছে। তোমাকে দেখতে পেলে কি হবে আমি নিজেও জানি না। মাম্মামের অনুমতি ছাড়া যাব না আমি। মাম্মাম স্বইচ্ছায় আমাকে এখানে ওদের হাতে তুলে দিয়েছে। এখানে না থেকে উপায় কি আমার বলো? এবার যেন চিনি নিজের মায়ের কর্মকাণ্ডের জন্য অভিমানের সাগরে ডুব দিল। একজন মায়ের প্রতি অভিমান, অন্যজন বাবার প্রতি অভিমান। দুই বোন যেন এক সুতোয় গাঁথা। ভাগ্য কি সহায় হবে তাদের? চিনির কথায় হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো মিঠির বুক চিরে। চিনি অভিমান করে বলছে যাবে না, তাহলে এক চুলো নড়বে না মেয়েটা মাম্মামের অনুমতি ছাড়া। মিঠি বের হয়ে যেতেই চিনির রুমে প্রবেশ করে নুসরাত আর টিনা। চিনি মনে মনে ভরকায়, ওদের দেখে হকচকিয়ে বলে ওঠে, তোরা এইখানে কি করে এলি? মিঠি আপুর সঙ্গে এসেছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল রাস্তার ল্যাম্পপোস্ট থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই দেখা যাচ্ছে না। লোকালয় ছাড়িয়ে নির্জন স্বচ্ছ বিলাসবহুল বাড়ি তাইবকুঞ্জ বেলার গেটের বাহিরে মিঠি দাঁড়িয়ে আছে টিনা নুসরতের জন্য। সবসময় মতো প্রকৃতির উপায়ে তীব্র ঠান্ডা হুহু বাতাসে শরীরে বয়ে যাচ্ছে মিঠির। তবে ভেতরে নানা রকমের অস্থিরতা কাজ করছে। আর যাই হোক, কোনো মেয়ে বাবার চোখে অবহেলা দেখতে চায় না কিংবা সহ্য করতে পারে না। তবে মিঠি ঘৃণা করে নিজের বাবার এই নিষ্ঠুর বাড়িটাকে। সেই সাথে ঘৃণা করে তিহাম তায়েবকে। হঠাৎ করে মিঠির সামনে একটা গাড়ি এসে থামলো। আকস্মাৎ গাড়ি থেকে বের হওয়া মানুষ রাশভারী আওয়াজে সম্বিত ফিরে পেল মিঠি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতে বরাবরের মতো মুগ্ধ করা চেহারা নিয়ে মিঠির সামনে উপস্থিত হলো তিহাম। তিহাম ভ্রুকুচকে মিঠির দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। বিধ্বস্ত মিঠির চেহারা। কিছুদিনের মধ্যেই মিঠির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। চোখের নিচে কালচে দাগ স্পষ্ট। তিহাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ইতি টেনে তারপর গম্ভীর স্বরেই বলল, এখানে কি করছো? এমন পরিবেশে তিহামের গম্ভীর আওয়াজ বেশ ভয়ানকই ঠাকালো মিঠির কানে। বাকশূন্য নিষ্প্রভ মিঠির চোখের মণি। এর পর মুহূর্তে তিহামকে বোধগম্য হতেই ওদিকে মিঠির চোয়াল শক্ত করে দৃষ্টিপাত করলো। সেদিকে কোনোরূপ পরোয়া নেই তিহামের, যেন এসব কিছুই হয় না। এভাবে দৃষ্টিপাত করা নিতান্তই সাধারণ বিষয়। তিহামের অফিসের পরিপাটি রূপ দেখে মনে মনে তাচ্ছিল্য হেসে দ্বিতীয়বারের মতো নীরবতা ভাঙতে চাইল মিঠি। তাই তো নিস্তব্ধতা কাটিয়ে স্পষ্ট আওয়াজে বলল, গেম ওভার। রঙ্গনা তায়েব আপনাকে নিশ্চয়ই অনেক দামি প্রাইজ দিয়েছে। কিসের প্রাইজ? সচকিত জবাব আসে তিহামের দিক থেকে। মিঠি জোরপূর্বক ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, মা কি বলছেন? তিহাম ভুলে গেছে? ওয়েট, তিহাম তায়েব ভুলে গেছে? কিন্তু কিভাবে সম্ভব? আমি যতটুকু জানি তিহাম তায়েব তো ছোট থেকে সব কিছুতেই টপার হয়ে এসেছে। কোনো কিছু তার ভুলার কথা নয়। মিঠি তিহামের দিকে নিষ্প্রভ তাকিয়ে থাকে। ঠান্ডা হাওয়ার মতো চোখের কোণে জল জমে গিয়েছে মিঠির। তাও মনে হচ্ছে এটা জল নয় বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়ার তীব্র যন্ত্রণা। তাই তো মিঠি ব্যথাতুর হেসে বলল, কেউ একের পর এক মিথ্যে বলছে। আমি দিনের পর দিন মিথ্যে বলছি, জানার সত্ত্বেও পুরো মিথ্যে ধৈর্য নিয়ে শোনার প্রতিবাদ দেখিয়ে গেছি। মিঠি তিহামকে সন্দেহ করে নাই, এমনটা নয়। একের পর এক তিহামের প্রতি সন্দেহগুলো সময়ের সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হয়েছিল। যখন মেট্রো রেলের পুরো ব্যাপারটা মিথ্যে ছিল, ঠিক তখন মিঠি সন্দেহ জোরালো হওয়ায় সঙ্গে সঙ্গে আরও এক ধাপ বেড়ে যায়। তিহাম মিথ্যা বলছে জানার পর তিহামের দিকে প্রশ্ন তোলেনি, ভালোবাসার কাছে অন্ধ হয়ে যায়, সব কিছু ধামাচাপা দিয়ে দেয়। তবে তিহাম যে এতটা জঘন্য কিছু করবে তা ভাবেনি। তিহামের করা পিছনে ফেলে সকল কুকর্ম স্মৃতিগুলো মাথা নাড়া দিয়ে উঠল।
তবে একবারের জন্য তিহামের চোখে অনুতপ্তের রেশ দেখা যায়নি। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। তাই তো মিঠি চোখের অশ্রুজ্জ্বল তিহামের হৃদয়টা ছুঁতে পারছে না। তায়েব বেলায় কেন এসেছো? মিঠি নিশ্চুপ। মিঠির থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এই নিস্তব্ধতার মাঝে মিঠির চোখে গড়িয়ে পড়া নোনা জলে শব্দ যেন নিস্তব্ধতার মাঝে তিহাম শুনতে পারছে। তবু যেন তিহামের মন গলার নয়। বেশ ভালোই লাগছে মিঠিকে এভাবে কান্না করতে দেখে। অতঃপর বেশ উপহাস করে বলল, বলেছিলাম আমাকে ভালোবাসতে এসো না, চোখে জল ছুঁয়ে যাবে, বিরহে মন অনন্ত সমস্তটা ভারী হবে, অবশেষে তোমার ভালো থাকাই হবে না, আর আমি কখনো ভালো থাকতে দিবও না। আপনি অভিনয় খুব ভালোই পারেন, এটা নিশ্চয়ই জানেন, কিন্তু আপনাকে ভুলা কখনো সম্ভব না। ঠিক তেমনই আমার ভালো থাকাও কখনো সম্ভব না। কিন্তু মজার বিষয় কি জানেন, আমি আপনাকে এখন আর চাই না। কথায় আছে, একজন কলঙ্কিতা নারীর ভালোবাসার সঙ্গে সঙ্গে অভিমানও ততটাই তীব্র হয়। যেদিন সে ভুলে যাবে, ফিরেও তাকাবে না, আপনি শুধু আমায় কষ্ট দেননি, আমার অন্তরে কালো দাগ দিয়েছেন, যা আমি বেঁচে থাকা অবধি থাকবে। সকলের কাছে ছোট করেছেন, এমনকি আমার মাম্মামের কাছেও। মিঠি মনে মনে ভাবছে, ইহা আপনার কেমন রূপ? আপনাকে যে আমার বড্ড বেশি অপরিচিত লাগছে। আপনার সুন্দর চেহারার পেছনে এক বিচ্ছিরি রূপ আছে, আমি কখনোই ভাবতে পারিনি। কথাগুলো ভেবেই কান্নার মাঝে মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে মিঠি চলেই যাচ্ছিল। হঠাৎ তিহাম মিঠির কথায় কোনোরূপ কর্ণপাত না করে উল্টো কুটিল হেসে বলল, এইটুকু কষ্ট পেয়েই হাঁপিয়ে গেছো দেখছি। আমি তো এর থেকে বেশি কষ্ট দেওয়ার জন্য মেতে উঠেছি। বারংবার কষ্ট পাওয়ার পর যখন তোমার আরও বেশি কষ্ট হবে, আমি জাস্ট সেইটা ফিল করতে চাই। থমকালো মিঠির পদযুগল। মুহূর্তেই কোনো কিছু না ভেবে পিছনে ঘুরে তিহাম কিছু বুঝে ওঠার আগে মিঠি তিহামের নিকট গিয়ে তিহামের গালে এক চড় বসিয়ে দেয়। জানতে চাইছেন যেহেতু জানিয়ে দিলাম, আমি কষ্ট পাওয়ার পর ঠিক এরকমই লেগেছিল, বারংবার ধোঁকা খাওয়ার পর ঠিক এরকমই লেগেছিল, আপনার পরিচয় জানার পর ঠিক এরকমই লেগেছিল, আপনার থেকে মিথ্যে অভিনয়ের শিকার হওয়ার পর ঠিক এইরকমই লেগেছিল। ইন ফিউচারে কষ্ট পেলে ঠিক এই থাপ্পড়ের মতোই লাগবে। কথা বলে এক মুহূর্ত দাঁড়ালো না মিঠি। মিঠির কাণ্ডে বিস্ময় থ হয়ে যায় তিহাম। মিঠির থাপ্পড়ের আঘাতে তিহামের চোখ দুটো আগুনের লাভার মতো রক্তলাল হয়ে ওঠে। এর আগে কোনো দিনও কেউ এইভাবে তিহামকে চড় মারেনি। হয়তো তিহাম এর আগে কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম জঘন্য খেলা খেলেনি, তাই চড় খায়নি। তিহাম রাগান্বিত চোখে মিঠির যাওয়ার পথে তাকিয়ে আছে। মিঠি নিয়ে এসেছে কথাটা নুসরাতের মুখ থেকে শুনে চিনি বেশ খানিকটা অবাক হলো। মনের মাঝে কিছু অহেতুক প্রশ্ন উঁকি দিল। অর্থাৎ ফিনল্যান্ড থেকে নিয়ে এসেছে নাকি তায়েব বেলায় নিয়ে এসেছে? চিনির মনের কৌতূহল দমাতে না পেরে নুসরাত তিনার উদ্দেশ্যে প্রশ্ন করতে গিয়ে যেন ব্যর্থ হলো। চিনির দিকে আঙুল নজরে তাকিয়ে আছে তিনা ও নুসরাত। অদ্ভুত সেই চাহনি ওদের। এইরূপ দৃষ্টিতে চিনি মনে মনে বেশ ভরকায়। ইতস্তত গলায় কিছু বলতেই যাবে, এর পূর্বে এত সময় নীরবতা ভাঙল তিনা। এখানে তো মনে হয় খুব ভালো আছিস। অফকোর্স ভালো তো থাকবি, ভালো থাকার জন্যই এসব করেছিস। তিনার কথাগুলো সুস্পষ্ট নয়। বোকা চিনির মস্তিষ্কে ওতপ্রোতভাবে কোনো কিছু জানান দিতে সক্ষম হয়নি। চিনি ড্যাব ড্যাব করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে তিনার দিকে। দ্বিতীয় দফায় প্রশ্ন ছুড়ল নুসরাত। নির্ণয় ভাইয়ের সঙ্গে এরকম করাটা কি তোর ঠিক হয়েছে? কি করে পারলি করতে? নুসরাতের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন কোনো কথা শুনছে চিনি। নিশ্চয়ই সে অতীব সাধারণ কোনো ব্যাপার নয়। চিনি সামান্য উদ্গ্রীব হয়ে বলল, কি করেছি আমি? এভাবে কেন কথা বলছিস আমার সঙ্গে? ও আই সি, এখনো কিছু করা বাকি রেখেছিস বুঝি? ব্রোর জীবনটা তো শেষ করে দিয়ে এসেছিস, আর কি করতে চাস? চিনির খানিকটা বিরক্তই লাগলো ওদের হেয়ালিপনা কথা শুনে। এমনি চারিদিকে এত সমস্যা, এর ওপর তিনা নুসরাত এ বাড়িতে এসেছে, এতে আরও সমস্যা ক্রমশই বাড়বে বলে কমবে না। তবে তিনার শেষ কথায় এতক্ষণ ধরে রাখা বিরক্তবোধের বর্ণ ধারণ করা অক্ষিযুগল আকস্মাৎ ছোট ছোট হয়ে গেল অজানা কোনো সূক্ষ্ম আতঙ্কে। চিনি কপালে সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট টেনে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে নির্ণয় ভাইয়ার? নির্ণয় ভাই ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো?
চিনির অধিক চিন্তায় ও উত্তেজনায় কথাগুলো বলতে বলতে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে হদিশ কি বোকা মেয়েটার আছে। তিনা নুসরাত দুজনেই যেন নিশ্চুপ। চিনির অবুঝের মতো কথা বিরক্ত হলো তিনা, যার জন্য ব্রোর এই অবস্থা সেই উল্টো জিজ্ঞেস করছে। ব্যাপারটা তিনার কাছে হাস্যকর বটে। অতঃপর তিনা শক্ত গলায় বলে উঠল, ব্রো ঠিক থাকবে কিনা এটা তোর এখানে আসার পূর্বে ভাবা উচিত ছিল। ওদের খামখেয়ালি কথায় চিনির মাঝে নির্ণয়কে নিয়ে ক্রমশই ভয় বাড়ছে। মনের মাঝে অজানা অচেনা আতঙ্কগুলো উকি দিচ্ছে। বোবা কান্নারা গলা পাকাচ্ছে। হঠাৎ করে চিনির শরীরে উথাল পাথাল বর্ষণ শুরু হয়ে গেল নির্ণয়ের জন্য। চিনি হঠাৎ দৌড়ে গিয়ে কান্না করতে করতে তিনার হাত নিজের মুঠোবন্দি করে মিনতির স্বরে বলল, কেন আমার সঙ্গে তোরা এইভাবে কথা বলছিস? কি করেছি আমি? একবার শুধু বল নির্ণয় ভাই কি হয়েছে? তিনা চিনির মুঠোবন্দি হাত দুটো ধোকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে খানিকটা তাচ্ছিল্য হেসে বলল, এতটা বোকা সাজিস না চিনি, তোকে এত বোকায় মানায় না। জেনে শুনেই তো সব করছিস, এখন এত তালবাহানা কিসের? সচকিত জবাব আসে তিনার দিক থেকে। এবার চিনি দিশেহারা হয়ে ছুটে গেল নুসরাতের কাছে। সে ভাবেই ভয়ার্থ ঢুকিলে কিছু একটা বলতে চাইলো ফের, তবে বারংবার উত্তেজনায় মুখ থেকে একটু শব্দ বার হচ্ছে না চিনির। চিনি কিছু জিজ্ঞেস করবে এর পূর্বেই নুসরাত বলল, তুই নির্ণয় ভাইয়ের সাথে চিট করেছিস, ধোকা দিয়ে পালিয়ে এসেছিস, আর কি জানতে চাস? আচানক নুসরাতের মুখ থেকে এরূপ ধ্বনি কর্ণপাত হতেই মস্তিষ্ক বারংবার কিছু একটা উপলব্ধি করলো। মাথা দাউ দাউ করে জ্বলে উঠল যন্ত্রণার বিষাক্ত তীরে। এই একটা শব্দ কর্ণপাত হতেই চিনির অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। চিনির মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়ার কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? চিনির ভেতরে যে অস্থির ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। আতঙ্কে কম্পিত করে তোলার জন্য যথেষ্ট ছিল নুসরাতের এইরূপ বাক্য। থমথমে মুখে ছোট করে চিনি জবাব দেয়, আমি ধোকা দিয়েছি? দ্য ফার্স্ট টাইম নির্ণয় সিনহা চৌধুরীকে কেউ ধোকা দিল। যে মেয়েটাকে সে নিজের চেয়ে বেশি বহু গুণ বেশি ভালোবাসে, সেই এই কাজটা করেছে। কেন করলি এরকমটা? ব্রোকে ছেড়ে আসার কথা ভাবার আগে তোর বুক কাঁপেনি? কি করেনি তোর জন্য? অযত্নে রেখেছিল? কষ্ট দিয়েছিল? বরং নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিনল্যান্ডের সেই সাইকো মেয়েটার থেকে তোকে বাঁচিয়েছিল। নিস্তব্ধ শুনশান রুমে মুহূর্তে চিনি ফোপানির আওয়াজ স্পষ্ট শোনা গেল। কান্নার দরুন থরথরিয়ে কাঁপছে। বাষ্পীয় জলকণার ন্যায় কান্নার তোরে ভিজে উঠছে চিনির সমস্ত শরীর। রুদ থুতনিতে কাঁপন ধরছে বোকা কন্যার। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে, তবু নিজেকে ধাতস্থ করে সবাইকে বিশ্বাস করার জন্য চিনি বলল, মোটেও না, আমি নির্ণয় ভাইকে ধোকা দিইনি, বিশ্বাস কর, একটাবার বিশ্বাস কর। যে তোকে বিশ্বাস করবে সে নিজেই তো এখন মরণ খেলায় মেতে উঠেছে। নিজের কথা পরোয়া না করে তোর জন্য ব্রো নিজেকে শেষ করে দিচ্ছে। সারা দিন ক্লাবে পড়ে থাকে, নেশার মাঝে ডুবে থাকে। নেশা করে ডেঞ্জারাস কার রেসিং, বাইক রেসিং জয়েন হয়, নিজেকে বারংবার রক্তাক্ত করে। তুই ব্রোর ভরসা ভাঙতে সক্ষম হয়েছিস। গ্রেট জব চিনি, গ্রেট জব। ব্রো তোকে ঘৃণা করে। পারবি তো ব্রোর ঘৃণা নিয়ে বাঁচতে? তিনার কথা শুনে এহেন ভয়াদর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে চিনির। নির্ণয় ভাইয়া ঘৃণা করে তাকে? না না, এটা কখনো সম্ভব না। চিনি এমন কিছু করেনি। কেন তাকে ঘৃণা করবে নির্ণয় ভাইয়া? কেউ কেন তাকে বিশ্বাস করছে না? চিনি অসহায়ের মতো তিনা থেকে মুখ ঘুরিয়ে নুসরাতের দিকে তাকালো। আর কেউ বিশ্বাস না করুক, নুসরাত নিশ্চয়ই তাকে বিশ্বাস করবে। নুসরাতের দিকে ফিরতেই নুসরাতের সঙ্গে চোখাচোখি হলো। মুহূর্তে সময় বিলম্ব না করে নুসরাত চিনির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করলো। চিনি আর বুঝতে বেগ পোহাতে হলো না কেউ তাকে বিশ্বাস করে না। যেন চেনা মানুষগুলো আজ বড্ড বেশি অচেনা মনে হচ্ছে। তাতেই যেন চিনির অস্থিরতা বাড়ছে। চিনির ভেতর তোলপাড় হয়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব কিছু। চিনি শরীরে ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠেই বলল, আমি ধোকা দিইনি নির্ণয় ভাইকে। আমি কেন ধোকা দিব? নির্ণয় ভাইয়া ক্লায়েন্ট হোটেলে রেখে যাওয়ার সময় কিছু সময় পর আমি ভেবেছি উনি ফোন ফিরে এসেছে, তাই তো আমি হোটেল থেকে বের হয়েছি। তখন কিছু লোক আমায় কিডন্যাপ করার চেষ্টা করে। চিনি আরও কিছু বলল। এর মাঝে তিনা বাদ সেধে নিকটে নিরেট চিনি আরও কিছু বলল। এর মাঝেই তিনা বাদ সেধে নিরেট কণ্ঠে বলল, তোকে অন্য কেউ নয়, বরং তোর বাড়ির মানুষ তোকে কিডন্যাপ করাতে চেয়েছে। তিহাম আর তিহাম ফিনল্যান্ডে ভাড়া করা লোক দিয়ে তোকে কিডন্যাপ করে নিয়ে আসতে চেয়েছিল। শুধু ব্রোর জন্য পসিবল হয়নি।
তোকে যেই লোকগুলো টাচ ও কষ্ট দিয়েছে তাদের কাউকে জীবিত রাখেনি ব্রো। শুধু তোর জন্যই এগুলো করেছে। তোর বাড়ির লোক কিনা করেছে বোর এগেনস্টে, গাড়ির বিস্ফোরণ করেছে, নির্ণয় ভাইয়ের ক্ষতি করতে চেয়েছে, তোকে ব্রোর এগেনস্টে ভর করিয়েছে। তাই তো ব্রো তোকে জোর করে বিয়ে করেছে। তিনার কথাগুলো শুনে চিনি হতবাক, নিষ্প্রভ হতবুদ্ধি দু নয়ন। তিনার কথা শুনে অচিরেই বাকরুদ্ধ হয়ে গেছে চিনি। কথাগুলো যেন মস্তিষ্কে জড়ো হচ্ছে, কারণ তিনা কোনো কিছুই মিথ্যা বলেনি। চিনি এসবের কিছুই জানতো না। সবাই মিলে চিনিকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে। এইসব শুনে চিনির মাথায় আচানক দস্যুর মতো আরেকটা প্রশ্ন হানা দিল। চিনি তাড়াহুড়ো করে বিনা বাক্যে অশ্রু ফেলে বলতে শুরু করলো, কিন্তু বাবা তো বলেছে বাবা নির্ণয় ভাইয়াকে বলে মেসেজ করবে, নির্ণয় ভাইয়াকে বুঝিয়ে বলবে, তাই তো আমি বাবার সঙ্গে চলে এসেছি। এত সময় নুসরাত চুপ থাকলো। এত সময় পর নীরবতা ভেঙে এবার মুখ খুলল। কি বোঝাবে আঙ্কেল? আঙ্কেল কি জানে তুই বিবাহিত? এখন তুই মিসেস নির্ণয় সিনহা চৌধুরী, নির্ণয় ভাই তোর স্বামী। নুসরাতের কথাগুলো এবার যেন পুরো রুম নয়, চিনির সমস্ত শরীরে ঝংকার তুলেছে ধারাবাহিকভাবে। চিনি তো ভুলেই গেছিল চিনি এখন নির্ণয়ের বউ। এবার চিনি ভেতর থেকে গলগলিয়ে কষ্ট উগড়ে বের হচ্ছে। চিনি স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরক করে তিনা মুহূর্তেই চোখ সরিয়ে ভাবল, স্ট্রেঞ্জ, চিনি সত্যিই খুব বোকা। মুখে অনবরত ভালোবাসি না বলে এসে এখন নিজেই উন্মাদের মতো কান্না করছে। তিনা এক মনে কিছু একটা ফোন দিয়েতেই এত সময় ইচ্ছাকৃতভাবে চিনির উদ্দেশ্যে এরূপ ধারালো বাক্যকে ছুড়ল, কারণ তিনা খুব ভালো করেই জানে চিনি নির্ণয়ের প্রতি ফিলিংস রাখে। মুখের কথা বুকে গিয়ে লাগলেই তো সত্যিটা এমনি এমনি বের হয়ে আসবে। তাই তো আজ ইচ্ছাকৃতভাবে এইসব কথাগুলো চিনিকে বলেছে। তিনা আজ নুসরতকে ভালোভাবে শাসিয়ে নিয়ে এসেছে চিনির পক্ষ না নিতে। তবে এতটুকু যেন তিনা শান্ত হয়নি। চিনির দিকে দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, ভালোই তো বাসিস না, কান্না করে আর কি হবে? তোর কাছে তো বিয়ে শব্দটা মূল্যহীন। তুই কখনো কারো ভালোবাসা ডিজার্ভ করিস না। তুই এক কাজ কর, অহনা আন্টিকে বল তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে। তিনার এই রকম লাগাম ছাড়া কথায় বাদ সাধল নুসরাত। কী সব বলছিস তুই? ও আমাদের চিনি, আমাদের ফ্রেন্ড। তিনা ফের চিনির উদ্দেশ্যে মেয়েকে রাগ দেখিয়ে বলল, ফ্রেন্ড দেখেই তো ভালো ভালো আইডিয়া দিচ্ছি। ও ভালো কিছু ডিজার্ভ করে। ওইদিকে ব্রো ধ্বংস হয়ে যাক, মরে যাক, তাতে ওর কি? চিনি তো চাইছিলই ব্রোর ধ্বংস। তিনা কথা সম্পন্ন করতেই চিনি কান্নারত অবস্থায় চেঁচিয়ে উঠল, এসব বলিস না, আমি নির্ণয় ভাইয়ের ক্ষতি চাই না। আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না ও ওনার ক্ষতি হবে। আমি কেন ক্ষতি চাইবো ওনার? তিনা মনে মনে আওড়ায়, আমি খুব ভালো করে জানি এতদিনে তুই ব্রোকে ভালোবেসে ফেলেছিস। আমি জাস্ট তোর অনুভূতিগুলোকে তীব্র থেকে তীব্র যন্ত্রণার মাধ্যমে জাগ্রত করে দিলাম। বাকিটা তুই নিজেই করবি। নিজের মনের কথাই নিজেই বলে ঠোঁট টিপে হেসে ওঠে তিনা। অতঃপর তিনা মেয়েকে রাগ দেখিয়ে নুসরাতের উদ্দেশ্যে বলল, নুসরাত চল, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। কথা শেষ করে আর এক মুহূর্তের জন্য পিছু ফিরে তাকায় না তিনা। সোজা গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। নুসরাত তিনার সঙ্গে পায়ে পা মিলিয়ে রুম থেকে চলেই যাবে ঠিক সময় চিনি হুড়মুড়িয়ে ফ্লোর থেকে উঠে দৌড়ে গিয়ে নুসরাতের হাত টেনে ধরল। নুসরাত পেছনে ফিরে চিনির দিকে তাকাতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কিছু সময় আগেও মেয়েটার হাস্যোজ্জ্বল চেহারা কি স্নিগ্ধ লাগছিল। কিছু সময়ের ব্যবধানে মনের সঙ্গে সঙ্গে চেহারার অমাবস্যা নেমে এসেছে। তবে তিনার ভয়ে নুসরাত কিছু বলতে পারছে না। চিনির চোখে উপচে পড়ছে সমুদ্রের নোনা জল। অসহায় চেহারায় করুণ স্বরেই বলল, আমাকে নির্ণয় ভাইয়ের ফোন নাম্বারটা ম্যানেজ করে দেবে প্লিজ। বিশ্বাস কর, বাবাকে এত বছর পর দেখার পর না আমি যেন বাবার ভালোবাসা সব ভুলে গিয়েছিলাম। বাবা আমায় যা বলেছে আমি সবটা বিশ্বাস করেছি। আসার সময় ফোনটাও নিয়ে আসিনি। তুই আমাকে নির্ণয় ভাইয়ের নাম্বারটা দিবি প্লিজ। একটা বারের জন্য আমি ওনার সঙ্গে কথা বলতে চাই, শুধু একটা বার, আর কিচ্ছু চাই না। কথাগুলো বলতে বলতে চিনি আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। চিনির জন্য বেশ খারাপ লাগছে নুসরাতের। আমি দেখছি কি করা যায়, তুই কান্না থামা প্লিজ। নুসরাত তৎক্ষণাৎ জিয়াংকে মেসেজ করলো নির্ণয়ের ফোন নাম্বার নেওয়ার জন্য। মিনিট খানেকের মধ্যে জিয়াং নির্ণয় নাম্বার সেন্ড করে দিল। নুসরাত চিনিকে ফোন নাম্বারটা দিয়ে বলল, এবার যদি তুই তোর ফিলিংস কিংবা তোর ভুল বুঝতে না পারিস তাহলে বড্ড বেশি দেরি হয়ে যাবে চিনি। সারা জীবনের জন্য পস্তাতে হবে তোর। মন ব্যাকুলভাবে এখন নির্ণয় ভাই তোর প্রতি আকৃষ্ট থাকলেও কাল তোর কার্যক্রমে চরম বিরাগ ভাব আসবে কে জানে।
ওদের কথোপকথনের মাঝেই নিচ থেকে চেঁচামেচির শব্দ ভেসে এলো। দুজনেই হকচকে ওঠে হলরুমের উদ্দেশ্যে ছুট লাগালো। হলরুমে টিনাকে দেখে এক প্রকার হইচই বাঁধিয়ে দিল রিনা তায়েব আর রঙ্গনা তায়েব। চিনি আর নুসরাত নিচে নামতেই রঙ্গনা তায়েব অগ্নিমূর্তির রূপ দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেললো ভয়ে চিনি। এবার রঙ্গনা তায়েবের চোখ গেল চিনির দিকে। চিনির সঙ্গে নুসরাতকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমার বাড়িতে এই মেয়া দুইখানা কেডা? কার অনুমতি নিয়ে ঢুকছে আমার বাড়িতে? ওরা আমার ফ্রেন্ড দাদিমা, আমার সঙ্গে দেখা করতে এসেছে। এবার রিনা তায়েব তেড়ে এসে বলল, তোকে পারমিশন কে দিয়েছে এই বাড়িতে অচেনা মেয়ে মানুষ নিয়ে আসতে? তুই নিজেই তো এই বাড়ির কাজের লোক, তোর কি অধিকার আছে বাড়িতে মানুষ নিয়ে আসার? তাইব বেলার মানুষের এইরূপ ব্যবহার থেকে নুসরাত ভয়ে সিটিয়ে আছে। এরকম মানুষ নুসরাত তাকে কখনো দেখেনি। কি করে চিনি এদের সঙ্গে থাকে? এত সময় টিনা ভ্রু কুচকে চুপটি করে দাঁড়িয়ে থাকলেও এবার যেন মুখ খুলল টিনা। কে কাজের লোক? চিনি তো তাইব বেলার ছোট মেয়ে, তাহলে ওকে কাজের লোক কেন বলছেন? টিনার কথা শুনে রিনা তাইব ক্ষুব্ধতায় ঝাঁঝিয়ে উঠলেন। রঙ্গনা তাইবের উদ্দেশ্যে বলল, শুনলে মা, শুনলে? এই মেয়ে বাহির থেকে বান্ধবী নিয়ে এসেছে কথা শোনানোর জন্য। তুমি আবার এই মেয়েকে তোমার ছেলের মতো সরল সোজা ভাবতে বসেছিলে? ফুপুর অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল চিনি। আবারও অশ্রু হানা দিল চিনির চোখে মুখে। টিনা চিনির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, রাজপ্রাসাদ, রাজত্ব, রাজপুত্র ও প্রিন্সেস স্ট্রিট কোথায় এসে পড়েছিস? এখানে তো কিছু বলার আগেই দিলকে টান বানিয়ে ফেলছে। রঙ্গনা তাইবের বিরক্তিমাখা চোখ দুটো এবার সকলের দিক থেকে ঘুরে চিনির দিকে গেল। রঙ্গনা তাইব খ্যাক খ্যাক করে চিল্লিয়ে চিনির উদ্দেশ্যে বলল, এই মাইয়া, ওদের এখন তায়েব বেলা থেকে যাইতে কও, নয়তো ধাক্কা দিয়া বাইরে বের কইরা দিম। আমাদের না হয় ধাক্কা দিয়ে বের করে দেবেন, কিন্তু যার সম্পদ সে নিতে আসলে তার সঙ্গে পারবেন তো? তার জ্বলন্ত উত্তাপে আপনারা মা মেয়েরা না জানি ঝলসে যান। কথাটা বলেই টিনা নুসরতকে নিয়ে বের হয়ে গেল। ওরা চলে যেতেই রঙ্গনা তায়েব ছ্যাদ করে চিনির দিকে কঠিন দৃষ্টিপাত করে ক্রোধান্বিত স্বরে বললেন, এই অল্প পানির মাছগুলো আমাগো কি কইয়া গেল রে রিনা? মাইয়াটার চেহারা সুরত দেখছো? পোশাকের কি স্থিরত! সি 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 সি, স্যামরাগো মতো শার্ট প্যান্ট পয়। এই মাইয়া যদি এই বাড়িতে আর কোনোদিন ঢুকাও, তাহলে তোমারে ধাক্কা দিয়া বের কইরা দিমু মাইয়া।